আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন কালকে যদি চাঁদার জন্য আসে বাইরে রাখবেন। একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিন। বিএনপির ভেতরেই যারা চাঁদাবাজি আর অন্যায় জড়াবে তাদের জন্য কঠিন বার্তা দিয়েছেন কুমিল্লা 4-এর এমপি হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট ভাষায় বলেছেন, দলীয় পরিচয় কাউকে বাঁচাতে পারবে না, অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি শীর্ষ নেতৃত্বও নয়। ইতিমধ্যেই তারেক রহমানের দিকেও ইঙ্গিত করে জানিয়েছেন, আইন ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। তাই সংসদে একজন হাসনাত মানেই এখন দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক। কিভাবে রাখবেন আজকেই একজন নেতা যাক যে হত্যা মামলার আসামি তাকে বানানো হলো সড়ক এবং সেতু মন্ত্রী। ঢাকা প্রশাসনের রবিউল আলম সে বলতেছে চাঁদা জোর করে নেওয়া এটাই চাঁদা, সমঝোতার মাধ্যমে নেওয়াটা চাঁদা না। তো এই যে চাঁদাবাজি নতুন সংখ্যা, এতে কিভাবে আপনি চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন? দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খুলে বসতেছে, অফিস খুলতেছে, তাদের অফিস খুলে হইতেছে। বিএনপির লোকরা অফিস খুলতেছে, আওয়ামী লীগের লোকরা উৎসব করে অফিস খুলতেছে। মনে হয় আওয়ামী লীগ জিতেছে নির্বাচনে, আসলে তো আওয়ামী লীগ জিতেছে। তো এটা তো বিএনপি এবং আওয়ামী লীগের বিজয়। আর সবচেয়ে বড় চমক কি জানেন? এই তালা খোলার চাবিটা কিন্তু আওয়ামী লীগের হাতে নেই, চাবিটা তুলে দেওয়া হয়েছে খোদ বিএনপি নেতাদের হাত দিয়ে। বিএনপিপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট শাহেদ আলম স্ট্যাটাস দিয়েছিলেন, যদি রাষ্ট্রকে জামাত এবং এনসিপি অস্থিতিশীল করে বা সহনশীল না থাকে তারা সরকারের প্রতি, তাহলে বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হবে, মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাবো, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে তখন ন্যারেটিভ, মিডিয়া, দাপট, ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি চেষ্টা করেন। ভয় মানুষকে না কাহিল করে দেয়, অস্থির করে দেয়, অচল করে দেয়। ভয় পাওয়া যাবে না ভাই কাউকে, ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা কথা বলবো, সত্যি কথা বলবো, দেশের জন্য কথা বলবো। কেউ আমার শত্রুও না, কেউ আমার মিত্রও না। চাওয়া পাওয়ার কিছু নাই ভাই, আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য কথা বলি না। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। কিন্তু সড়কে চাঁদা উঠাবেন, কিন্তু এখন নাম দিয়ে দিলেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। এইটাকে আমি মনে করি, আমার কাছে চরমভাবে মনে হয়েছে যে এটা এক ধরনের নতুন করে চাঁদা খাওয়ার একটা কলাকৌশল, এবং এই চাঁদাটা বন্ধ হবে সেই আশাটা আর হচ্ছে না। এবার সংসদকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সংসদ জনগণের প্রকৃত প্রতিনিধিত্বের জায়গায় ছিল না বলে গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার মতে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে সংসদ একটি বিশেষ গোষ্ঠীর আড্ডাস্থলে পরিণত হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক। তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। কিভাবে রাখবেন আজকেই একজন নেতা যাক যে হত্যা মামলার আসামি তাকে বানানো হলো সড়ক এবং সেতু মন্ত্রী। ঢাকা প্রশাসনের রবিউল আলম সে বলতেছে চাঁদা জোর করে নেওয়া এটাই চাঁদা, সমঝোতার মাধ্যমে নেওয়াটা চাঁদা না। তো এই যে চাঁদাবাজি নতুন সংখ্যা, এতে কিভাবে আপনি চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন? আপনি এখন সে মন্ত্রী চেয়ারে বসেই সে বলতেছে এগুলো সমঝোতা। এখন এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি লক্ষ্য করছি এবং আমি দেখছি, কষ্ট পাচ্ছি। হয়তো অনেক সময় মনে করছি ঠিক আছে, এটা ওর একটা কোনো প্ল্যান আছে। এগুলোকে তারেক রহমানকে কন্ট্রোল করতে হবে, নিজেদের লোককে সাথে রাখতে হবে। নিজেদের লোককে উনি নিজেই চিনবেন, নিজেই উনি অনেক ডিসিশন নিতে পারবেন কারা আমার নিজেদের লোক। এই রবি টবি ওনারা এইসব কথা 3টা মন্ত্রণালয়, আপনি বলেছেন আমার কাছে 3টা মন্ত্রণালয় আছে, উনি 3 মন্ত্রণালয়ের মন্ত্রী। সেতু, সড়ক এবং রেল, 3টা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন। নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জন্য আমি জিনিসটাকে স্পেকুলেটিভ ভাবে না দিয়ে আমি তারেক রহমানের উপর আস্থা রেখে বলছি যে আস্থা তো আমাদের রাখতেই হবে ভাই। আমরা যদি এখন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তাকে যদি প্রথম দিন থেকে শেখ হাসিনা বলতো না একদিনও শান্তিতে থাকতে দেবো না, এই আচরণ করি, তাহলে বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ এবং এই এত বড় একটা নির্বাচন আমাদের এত আকাঙ্ক্ষিত, এই নির্বাচনটা বিফল হয়েছে। আজকে নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, নিছক ভোটে হেরে যাওয়ার জন্য বলছেন না, তাদের পিছনে অন্য উদ্দেশ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার। আজকে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতো, আল্লাহকে সাক্ষী রেখে আমি রোজা আসছি, রোজা মুখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমিও এই কথা বলতাম না। জামাত ইসলামী ক্ষমতায় এসছে, বাংলাদেশ জনগণ দিয়েছে, আমরা তাদেরকে সুযোগ দেবো, আমরা তাদেরকে বাধা দেবো না। পথের কাটা বিছিয়ে, পিনাকিদের মতো কাটা বিছিয়ে বিএনপির পিছিয়ে লেগে থাকে, তারা গণতন্ত্রের জন্য সহায়ক হবে না, হয় না। ওনারা কিন্তু আসলে ওনারা কেন করছেন, কি চান ওনারা, আমি জানি না। যদি বিএনপি সরকার ব্যর্থ হয়, জামাতের কি লাভ হবে? জামাত ইসলামের কোনো লাভ হবে না, ক্ষতি হবে। ক্ষতি হবে জামাত ইসলামের, ক্ষতি হবে। মানে যদি বিএনপি সরকার ব্যর্থ হয় এবং এখানের মধ্যে যদি আওয়ামী লীগের এলিমেন্ট গুলো ঢুকে যায়, জামাত ইসলামের ক্ষমতায় আসবে? আপনি মনে করেন বাংলাদেশের জনগণ কি জামাত ইসলামকে সত্যি ক্ষমতায় চায়? সেনাবাহিনী কি জামাত ইসলামকে ক্ষমতায় চায়? চায় না, হয়নি। অনেক বেশি, বিশেষ করে তারেক রহমান কিন্তু একা, এটা আপনি ভেবে নেবেন। কিন্তু তারেক রহমানের কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই, এক ওয়াইফ আর স্ত্রী ছাড়া উনি কিন্তু এই দুনিয়া একা।
কেউ কিন্তু নাই। এক ভাই ছিল, সে মারা গেছে, মা নির্যাতনে মারা গেছে, বাপ তো অনেক আগে মারা গেছে। সে একা অবস্থায় উনি একা লড়াই করতে হবে। শেখ পরিবারের মতো বিশাল বড় পারিবারিক ব্যাপার নাই। এবং শেখ পরিবারের মতো জিয়া পরিবার কোনো বিশাল স্থাবক গোষ্ঠী সৃষ্টি করতে পারেননি, আগের থেকেই করেননি, পারেননি, চেষ্টাও শেখ পরিবার কিন্তু করছে। হ্যাঁ, চেষ্টা করেনি। এত বড় পরিবার, 200-300 লোক তাদের আছে, তাদের মধ্যে 50 জন এমপি থাকে, 30 জন মিনিস্টার থাকে, এটা বিএনপির নাই এবং কখনো ছিল। জিয়াউর রহমান তার ভাইদেরকে কখনো চান্সই দেননি। জিয়া রহমানের ভাইদেরকে তো ভাই মানুষ চিনতই না। জিয়া রহমানের আমলে তো তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে মানুষ, জনগণ চিনত না। এমনকি বেগম খালেদা জিয়া অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওনাকে জিয়া রহমান নিতেন না, সবগুলোতে নিতেন না, যে পরিবারকে শো করতেন না। ওনার যে 2টা ছেলে আছে, ছেলেদের কি নাম এটাও মানুষ জানতো না। এখন তো ভাই মানুষের প্রধানমন্ত্রীর বিড়ালের নামও মানুষ জানে, কুকুরের নামও জানে। প্রধানমন্ত্রীর বাসার কাজের লোকের কাছেও আপনার 400 কোটি টাকার প্রপার্টি পাওয়া যায়, কাজের লোকের কাছে, পিয়নের কাছে পাওয়া যায়। তো এখন তখন তো এটা ছিল না, জিয়া রহমানের আদর্শ তো সেটা না। উনি তো একভাবে রাজনীতি করেছেন। আসার কথা এখন বিএনপি বলছে জিয়া রহমানের রাজনীতি করবে। এখানে গভীরভাবে তাকাইবার কি আছে? হ্যাঁ, তাকাইবার আছে। এই যে কাউকে দেন নাই, ওরা কারা? আপনাদের মনে আছে রুমিন ফারহানা 2 দিন আগেই বোধহয় বলছে 30% ভোট যাদের, তাদেরকে বাইরে রাখে আমরা সংসদে যাচ্ছি, মানে আওয়ামী লীগের কথা বলছে। এই যে যারা কাউকে দেয় নাই তারা হলো আওয়ামী লীগ, মানে তাদেরকে নিয়া, এবং যারা জামাতকে দিছে তাদেরকে নিয়া, আর যারা বিএনপিতে দিছে তাদেরকে নিয়া, মানে সবাইকে নিয়া উনি এই দেশটা চালাইতে চায়। গভীর একটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। ওই যে অফিস আদালতগুলো খুলতেছে না, আওয়ামী লীগের বারবার স্লোগান দিচ্ছে, মিছিল বাইর হইতেছে, এই জন্যই একটা গ্রিন সিগন্যাল আছে এখানে, পাওয়াই যাচ্ছে না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কথার মধ্যে ওই অর্থটা লুকায় আছে ভাই। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কি দৃষ্টিতে দেখি? আসলে আমাদের দেখার দৃষ্টি না এখানে। যেটা সত্য সেটা মাইনা নিতে হবে, জনগণ যেটা চায় সেটা মাইনা নিতে হবে। আর আইন কি বলে এটা রাষ্ট্র বুঝবে। সবকিছুতে না না বইলা কোনো অস্থির পরিবেশ তৈরি করার দরকার নাই। সময় সবচেয়ে বড় মলম, সময় না গড়াইলে কিছু বুঝতে পারবেন না। তো দেখেন না, এই যে নির্বাচনটা হইলো এমন একটা টাইমে, এটাও কিন্তু একটা অঙ্ক, বিরাট অঙ্ক, কারো মাথায় ঢুকে নাই যে রোজার ঠিক 5 দিন আগে নির্বাচন। এই নির্বাচনে যদি কোনো কিছু ঘটে তাহলে কোনো আন্দোলন করার সুযোগ নাই, কারণ রমজান মাস সংযমের মাস। এই মাসে কোনো আন্দোলন করলে কেউ ভালোভাবে নিবে না, জনগণ ছিছি দিবে। এইটা কি ভাই, রোজার মাসের মধ্যে আন্দোলন? দেখছেন, বিরাট বড় একটা অঙ্কের মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচনটা হয়েছে, যার জন্য নির্বাচনের মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। টিআইবি একরকম রিপোর্ট দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় চারিদিকে যেসব ভিডিও ঘুরে বেড়াইতেছে, এই নির্বাচন প্রশ্নের মুখে। কিন্তু যতই প্রশ্নের মুখে হোক না কেন, এটা মাইনা নিতে হবে। কারণ কি জানেন, আগেই বলছিলাম না যে ভাই 100-র মধ্যে যদি 80টা জায়গায় ভালো হয় আর 20টা জায়গায় যদি খারাপ হয়, এটা মাইনা নিতে হবে এই দেশে। হ্যাঁ, এই দেশে মাইনা নিতে হবে, কারণ এই দেশের আইন কানুন যা কিছু আছে সবকিছু চলে ওই দলের পিছে পিছে। দল কি চায়, মানে দল বলতে আমি বোঝাচ্ছি যারা ক্ষমতায় থাকবে তাদের হাতের ইশারায় চলতে চায়। এমন কিছু ভাইবেন না যে সরকার চাপ দিয়া ঘাড়ে ধরে নিয়ে আসতেছে যে আমার হয়ে কাজ করতে হবে। ওনারা নিজেরাই কাজ করতে চায়। কারণ কি জানেন, ওই যে টাকা পয়সা, দুনিয়া তো টাকার গোলাম, বুঝছেন? টাকা পয়সা কামাইতে গেলে আশ্রয় নিতেই হবে। কারণ প্রশ্ন হচ্ছে দল সে আশ্রয় দিবে কিনা। দল যদি ওইসব ক্রিমিনালদেরকে আশ্রয় দেয়, সেটা জনগণ মাইনা নিবে কিনা, সেটা হইলো বড় কথা। জনগণের মনের ভাব বুঝতে হবে। আর রাজনীতি করতে হইলে না, বুঝছেন, কাকের মতো বুদ্ধি লাগবে, কাকের মতো কাউয়া বুদ্ধি লাগবে। কিন্তু একটা ছোট্ট ঘটনা কই। এক কাক ডিম পারছে কোথায়? রাজবাড়ির ঠিক পিছনে ওই যে গাছগাছালি থাকে না, ওই গাছগাছালির একটি গাছের মধ্যে বাসা বানায় ডিম পারছে। আরেক ডালের মধ্যে আইসা পেঁচায়া বৈশা রইছে এক সাপ। ওর টার্গেট এই ডিম খাবে। কাক চিন্তা করলো এর সাথে তো আমি পারুম না, কাকা কইরা এটা এখন তাড়াইতে পারুম, কিন্তু ও তো বারবার আসবে। হ্যাঁ, কাকের একটা অভ্যাস আছে, সব কাকরে ডাইকা প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করলে কি হবে, ও তো আবার রাত্রেবেলা আইতে পারে। ও বুদ্ধি পাকাইলো, মানে কাক একটা বুদ্ধি করলো যে এর তো শেষ করতে হবে। সে উইরা যা করলো কি জানেন, শাহজাদির জানলার পাশে বসলো, পাশেই রাজবাড়ি। ওই শাহজাদির জানলায় বৈশা খেয়াল করলো যে শাহজাদি তার গলার হাড়গুলা কোথায় কোথায় ঝুলাই রাখছে। ওইখান থেকে একটা মূল্যবান হাড় নিয়ে ওই জানলা দিয়ে বাইরে উড়াল দিছে। এদিক দিয়ে শাহজাদির চোখে পড়াতে শাহজাদি চিৎকার করছে, সিপাহীরা আসছে। সিপাহীদের বলছে আমার মূল্যবান হীরার হাড় নিয়ে চলে গেছে ওই কাক। সিপাহীরা ঘোড়া দিয়ে পিছনে পিছনে কাক যা করছে কি জানেন, ওই সাপের গলার মধ্যে উপর থেকে ছাইরা দিছে ওই হাড়টা, মূল্যবান হাড়টা। এর মধ্যে সিপাহীরাও চলে আসছে। সিপাহীরা এসে দেখে যে না, কাকের মুখে না, তো ওই সাপের গলার মধ্যে ওই হাড়। এখন ওই হাড়টা নিতে গেলে সাপ ছুবল মারতে চায়। এরপর যা করার তাই করছে, লাঠি দিয়া পিটায়া মাইরা ওই হাড়টা নিয়ে শাহজাদিরে দিছে। এবার চিন্তা করছেন কাকের বুদ্ধি। কাক কি করলো, শাহজাদির হাড় আইনা সাপের গলায় দিয়ে দিল, আর রাজার সিপাহীরা আইসা ওই সাপকে মারলো। এখন ওই কাক হইতে হবে, ওই কাকের বুদ্ধি হইতে হবে, একজনের গলার হাড় আরেকজনের দিয়া ওইভাবেই শত্রুকে শেষ করতে হবে। এইটাই হলো রাজনীতি। ওই রাজনীতির বুদ্ধিটা লাগবে ভাই। ওই কাকের বুদ্ধি যদি না থাকে তাহলে নেতা হওয়া যাবে না। কেন এই কথাগুলো বলতেছি দেখেন, আপনারাই বেশি না ভাই, কারণ বাজারে যায় দেখবেন মাছ লীগ, শ্রমিক দল, তরকারি লীগ, এরকম বহু রকম দল আছে ভাই। কিন্তু এরকম মাঠ পর্যায়ে
জামাতে ইসলামের কোনো দল আছে? নিশ্চয়ই না। জামাতে ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল। এখানে দল করতে হইলে সাথী হইতে হবে, রোকন হইতে হবে, অন্য কাউকে নেয় না। জামাতে ইসলামের কোন শ্রমিক জামাত আছে, যুব জামাত আছে, কৃষক জামাত আছে? আছে ভাই, অনেক নাম আছে, সারা বাংলাদেশে ছড়ায়া ছিটায় আছে। কিন্তু মাঠ পর্যায়ে এরকম কোন দল নাই জামাত ইসলামের। কারণ জামাত ইসলামের দল করতে হইলে ওনাদের মতো ক্যাডার ভিত্তিক দল হইতে হবে। একদম মাঠ পর্যায়ে যে কাজ করবে এরকম নাই। থাকলে তো ওই যে নির্বাচনে ভোট দিতে গেছিলাম ওইখানে দেখতে পাইতাম, দেখতে পাই নাই ভাই। এগুলো চিন্তা করতে হবে। এখন জামাত ইসলামকে যুব জামাত, শ্রমিক জামাত, কৃষক জামাত, গার্মেন্ট জামাত, এরকম বিভিন্ন রকম জামাত নাম দিয়া দল তৈরি করতে হবে। মহল্লায় মহল্লায় অফিস লাগবে। হ্যাঁ ভাই, একদম মাঠ পর্যায়ে ঢুকে যেতে হবে। ওই কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই জামাত করতে পারবেন, আল্লাহ খোদা করলেই জামাত করতে পারবেন, এরকম কনসেপ্ট থেকে বাইরে আসতে হবে। যেহেতু এই দলের মধ্যে হিন্দু প্রার্থীও ছিল, তার মানে কি সবাইরই তো করার অধিকার আছে, সেদিকে নজর দিতে হবে। আমার মনে হয় জামাত ইসলামকে এইটুকু একটু জ্ঞান দিলাম, ক্ষমার চোখে দেখবেন। আমার মনে হয় এটা করা উচিত। আরেকটা ব্যাপার খালি খেয়াল রাখতে হবে, সরকার কোনো ভয় দেখায় কিনা মানুষকে, এটা খেয়াল রাখতে হবে। যখনই ভাই ভয় দেখাবে প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোনো বড় অন্যায় যদি হয় কোথাও, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। কোথাও যদি দেখেন টাকা পয়সা ব্যাংকের থেকে মাইরা দিছে, ওইটা প্রথম দিনই প্রতিবাদ করতে হবে। দেখেন বর্তমান সরকারের সবাই বিদায় নিছে অলরেডি। বিদায় নেওয়ার পর এখন শুনতেছি অমুকে 500 কোটি, অমুকে 1,500 কোটি, অমুক অমুক টাকা সরায় ফেলাইছে, শুধু মুখে মুখে। এর মধ্যে দেখলাম ওই যে ফেস দ্য পিপুল আছে না, সাগর সাহেব, ওই সাগর সাহেব অভিযোগ করতেছে ওনার কাছে 200 কোটি টাকা ঘুষ চাইছে। কে? ওই যে মাহফুজ আলম। সাক্ষী মানছে কারে? ওই সার্জিসকে নিয়ে নাকি উনি গেছিল। কিন্তু সাগর সাহেব এতদিন বলেন নাই কেন? আপনি এতদিন চুপচাপ ছিলেন কেন? আর আপনি ওনার কাছে কেন টিভি চ্যানেলের জন্য যাবেন? কারণ কি? 200 কোটি টাকা ঘুষ চাইছে, লগে লগে বললেন না কেন? এখন বলতেছেন কেন? এখন সেটা কি ঘুষ চাইছে নাকি আপনাকে বলছে যে একটা চ্যানেল করতে 200 কোটি টাকা লাগে, সেই টাকা কি আপনার কাছে আছে? এরকম প্রশ্ন করতে তো পারে, তাই না ভাই? দেখেন এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যেতেছে, সবাই বলতেছে, কিন্তু দুদক মুখ খুলতেছে না। পত্র পত্রিকার যে সাংবাদিকরা আছেন, আপনারা কি করতেছেন? আপনারা কেন ঘাড়ে চাইবা ধরতেছেন না? ভাইগা গেলে তারপরে বলবেন। তখন যদি বলেন তখন মনে করবো যে আপনারা টাকা খাইছেন, খায়া চুপচাপ ছিলেন, ভাইগা যাওয়ার পর বলতেছেন। যা কিছু খোলাসা করার এখন করবেন, নাকি কারো ভয় করতেছেন না? কে ভয় দেখাইতেছে? প্রকাশ করেন। কে আপনাদেরকে আটকায় রাখছে? হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাইতেছে, যদি প্রমাণ না করেন তাহলে আমরা বুঝে নিবো যে আপনাদেরও মুখ খুলতে দিতেছে না, আপনাদেরও কিনা ফেলাইছে, যার জন্য প্রমাণ দিতেছেন না। আর ওনাদেরকে যারা ধরতেছে না, আমরা ধরে নেবো তাদেরকেও টাকা দিয়ে কিনা ফেলাইছে, দুদক টুদক সবই টাকা দিয়ে কিনা ফেলাইছে। অথবা বর্তমান সরকার বলছে এই না, ওরাই তো আমাদের ক্ষমতা আনছে, ওদেরকে কিছু করা যাবে না। সত্যটা তুলে ধরেন। সত্যটা তুলে না ধরলে হাজার রকম প্রশ্ন সামনে চলে আসবে। এই জেনারেশন ভয় পায় না তো ভাই, মুখ খুলতে ভয় পাবে না। ভয় কি জিনিস? ছোট্ট একটা গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি। এক যুবক গাছের নিচে শুয়ে গেছে, ক্লান্ত ছিল, ঘুমায় গেছে। পাশে কিন্তু 2টা গর্ত ছিল, একটা গর্ত হলো সাপের আর একটা গর্ত ইঁদুরের। ওই সাপটা আবার বাইরে দেখে যে একটা যুবক ঘুমায় রয়েছে, বিশাল দেহ, ঠিক আছে। ভয় আবার ওই গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই গর্তের মধ্যে ঢুকতে যায় তার লেজটা ওই যুবকের পায়ের মধ্যে টাচ করে। ঠান্ডা শরীর সাপের, হঠাৎ করে যুবকের ঘুম ভাঙে। এর মধ্যে দেখেন ওই সাপ কিন্তু ঢুকে গেছে, পাশের গর্ত থেকে ইঁদুর বাইরেছে। ওই যুবক দেখে যে একটা ইঁদুর, ও মনে করছে যে এই ইঁদুর তার উপর দিয়ে গেছে, খুব রাগ হয়েছে, ছোট্ট একটা ঢিল নিয়ে ইঁদুরের দিকে মারছে, ইঁদুর গর্তের মধ্যে ঢুকে গেছে। ওই যুবক আবার ঘুমায় গেল। এখন দেখেন ওই গর্তের মধ্যে ইঁদুর ভাবতেছে, আরে বেটা আমি কোনো দোষ করলাম না, কিছু করলাম না, অযথা আমার ঢিল মারলি, দাঁড়া এখন তোর আমি দেখাইতেছি। ও আবার বাইরেছে। ওই ইঁদুরের ইচ্ছা কি? তার একটা কামড় দিবে, কারণ সে তার ঢিল মারছে, দিছে পায়ের মধ্যে কামড় দিয়েই দিছে দৌড়। এর ঘুম ভাঙছে। ঠিক ওই টাইমে আবার ওই সাপটা বাইরেছে। আর এর ঘুম ভাঙার পর ও দেখতেছে কামড় দিছে পায়ের মধ্যে। হ্যাঁ, তাকে দেখে যে ওই সাপ, হায় হায়, ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো ও কেন অজ্ঞান হয়ে পড়ে গেল? ওরা তো সাপে কামড় দেয় নাই, ওরে কামড় দিছিল কে? ইঁদুর। কিন্তু তখন তো সে অজ্ঞান হয়ে পড়ে যায় নাই। ইঁদুর কামড় দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে সাপ বাইরেছে, ও সাপকে দেখছে, সাপকে দেখে মনে করতেছে ওই সাপ তারে কামড় দিছে, ওই ভয় থেকেই অজ্ঞান হয়ে গেছে। এই থেকে কি বোঝা গেল? ভয় মানুষকে না কাহিল করে দেয়, অস্থির করে দেয়, অচল করে দেয়। ভয় পাওয়া যাবে না ভাই কাউকে, ভয় পাওয়ার কোনো কারণই নাই। কারণ এটা একটা স্বাধীন বাংলাদেশ। আমরা কথা বলবো, সত্যি কথা বলবো, দেশের জন্য কথা বলবো। কেউ আমার শত্রুও না, কেউ আমার মিত্রও না। চাওয়া পাওয়ার কিছু নাই ভাই, আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য কথা বলি না। বিশেষ করে আমি কোনো উদ্দেশ্য নাই আমার যে আমি একটা কিছু আশা করতেছি এই জন্য ওই বক করি, তা না ভাই। যদি তাই হয়তো আমার অনেক সুযোগ ছিল। কারণ কি জানেন, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটাই ছিল ওই বিএনপির সাথে। কারণ আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করছে। কিন্তু আমি ওই পথে কেন যাই নাই? অবস্থা দেখা, ওনাদের কার্যকলাপ দেখা, গত 1.5-2 বছরের কার্যকলাপ দেখা। এর আগে সবই ঠিক ছিল, কিন্তু বর্তমান অবস্থা দেখে আমার কাছে আমার মন ভেঙে গেছে, এই জন্য আমি যাই নাই।
আমি অন্য একটা দল বেছে নিছি, এটাই চরম সত্যি কথা। ওইখানে থাকলে কি পাইতাম, হয়তো আমার এখন সেন্সর বোর্ডের মেম্বার বানাই দিত, মাসে মাসে 1.5-2 লাখ টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ঘোড়ার ডিম হইতো। এই কথাগুলো কেন বললাম, অনেককে দেখতেছি হাওয়া বদল হয়েছে তো, সুরও চেঞ্জ করতেছে, অনেক ভালোবাসা দিবার চেষ্টা করতেছে, কারণ বিএনপি ক্ষমতায় আসছে, এখন বিএনপির সঙ্গে থাকতে হবে। আগে কিন্তু অন্য দলে ছিল। আমি এদেরকে কি মনে করি জানেন, ওই যে খড়কুটা ধুলাবালি মনে করি। যখন দেখবেন খুব জোরে হাওয়া আসে না, তখন হাওয়ায় কি উড়ে নিয়ে যায়, ধুলাবালি, খড়কুটা, টিস্যু, ময়লা কাগজপত্র। এরা ঠিক সেই ময়লা কাগজপত্র, যেদিকে হাওয়া সেদিকে ছুটে। এই অনলাইনে আসি ভাই অনেকদিন যাবত, প্রায় 4-5 বছর হয়ে গেছে। আগে সিনেমা নিয়ে কথা বলতাম, এখন এসে ভাই এই 5ই আগস্টের পর এই ছাত্র জনতা যে মুখ খোলার স্বাধীনতাটাই না দিছে, ওই স্বাধীনতাটা ভোগ করতেছি, কথা বলতেছি। এখন বর্তমান সরকার সেই কথা বলার অধিকার যদি রাখে কথা বলবো, আর যদি কণ্ঠ চাইপা ধরে তখন কি করব, তখন আপনাদের সঙ্গে নিয়ে আবার চিৎকার করব, আবার প্রতিবাদ করব। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।